বন্ধুরা নমস্কার। গতকালকের আপনারা আমার ভিডিওটা দেখার পরে হয়তো বুঝতে পেরেছেন যে এনডিএর ভেতরে সব কিছু ঠিকঠাক নেই। নীতিশ কুমারের দল মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এবং এটা সেই রাজ্যের জেডিইউ এর স্টেট প্রেসিডেন্ট নিজে ঘোষণা করেছিলেন, যদিও পরবর্তী সময় তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু সরকার যে অস্বস্তির মধ্যে রয়েছে তার অনেকগুলো কারণ রয়েছে। সেই কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো একটা একটা করে। আপনারা ভিডিওটা একেবারে না টেনে ভালো করে শুনবেন। এই সরকারের অস্তিত্ব নিয়ে যে অনেকের মধ্যে অনেক ধরনের সংশয় রয়েছে, সন্দেহ রয়েছে এবং দেশের একটা বিরাট অংশের মানুষ যে মনে করেন যে এই সরকারটা খুব বেশি দিন চলতে পারবে না, কারণ সরকারের মধ্যে থাকা বা সরকারের সহযোগী বা সমর্থনকারী দলগুলোর মধ্যে অনেকেই আছে যারা এই সরকারের থেকে অস্বস্তির মধ্যে রয়েছে এবং সরকারে তারা পরস্পরের মতের বিরোধী। এখানে মনের মিল হয়নি, মতেরও মিল খুব একটা হয়নি, কিন্তু একটা পরিস্থিতিগত হিসাব নিকাশের কারণে, রাজনৈতিক হিসাব নিকাশের কারণে অনেকগুলো দল একসাথে হয়েছে। তারা বেশি দিন একসাথে থাকতে পারবে এরকমটা অনেকে মনে করছেন না। কেন মনে করছেন না সে একটা একটা করে কারণ আমি বলবো, তাতে বুঝতে পারবেন আপনারা যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রে যে এনডিএ সরকারটা রয়েছে সেই সরকারের অস্তিত্ব বেশি দিন টিকে থাকা খুব কঠিন ব্যাপার। আপনারা মণিপুরে প্রথম আপনারা দেখলেন একটা নমুনা, যেখানে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে নীতিশ কুমারের পার্টি। এই রকমটা যে আগামী দিনে কেন্দ্রীয় স্তরে সর্বভারতীয় রাজনীতিতে ঘটবে না, বৃহৎ আকারে ঘটবে না, তা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। এবারে দেখুন একটা একটা করে কারণ আপনাদের সামনে আমি বলছি। প্রথমত হলো জিতেন রাম মাঝি। জিতেন রাম মাঝি সম্বন্ধে আপনারা জানেন অল্প বিস্তর। তিনি হাম পার্টির নেতা এবং কেন্দ্রে মন্ত্রী আছেন, ভালো ডিপার্টমেন্ট মিনিস্ট্রি তিনি দায়িত্বে আছেন। সাম্প্রতিককালে তিনি যে ক্ষুব্ধ সেটা তার কথাবার্তাতে পরিষ্কার হয়েছে এবং অনেকের ধারণা ছিল তিনি কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল থেকে বা ক্যাবিনেট থেকে যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। খুব এই জায়গা পর্যন্ত চলে গেছে। এই মুহূর্ত পর্যন্ত তিনি পদত্যাগ করেননি, কিন্তু তিনি আগামী দিনে হঠাৎ করে যদি পদত্যাগ করেন কেউ অবাক হবেন না। তিনি বিহারের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তিনি ধীরে ধীরে নিজেকে বিদ্রোহী রূপে তুলে ধরার চেষ্টা শুরু করে দিয়েছেন এবং উপযুক্ত সংখ্যক আসন যদি তিনি না পান বিহার বিধানসভা নির্বাচনে, তাহলে তিনি এনডিএ থেকে আলাদা হয়ে লড়াই করতে পারেন। সেই ক্ষেত্রে তিনি যে ইন্ডিয়া জোটে সামিল হবেন না তা গ্যারান্টি দিয়ে বলা যায় না। তিনি চলে গেলে তার সমর্থনও কেন্দ্রীয় সরকারের ওপর থেকে চলে যাবে, এইটা একটা সম্ভাবনার কথা বলছি আমি। চিরাগ পাসওয়ান আপনারা দেখেছেন, অমিত শাহ যখন আম্বেদকর সম্বন্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন, তারপরে চিরাগ পাসওয়ান তার সম্বন্ধে বিরক্তি প্রকাশ করেছিলেন এবং অন্যান্য ক্ষেত্রেও তিনি বলেছেন বিভিন্ন সময় যে তিনি বিহার নিয়ে চিন্তা করেন, বিহারের সম্বন্ধেই রাজনীতি করতে চান এবং বিহারের জন্য প্রয়োজনে তিনি কেন্দ্রের রাজনীতি ছেড়ে দিতে পারেন, সরকার থেকে বেরিয়ে আসতে পারেন, সেই সম্ভাবনার কথাও তিনি কিছুদিন আগে বলেছিলেন। তো সুতরাং চিরাগ পাসওয়ানকে নিয়ে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা খুব টেনশনে আছেন, কারণ তার পিতা রামবিলাস পাসওয়ান বহুবার জোট পরিবর্তন করেছেন, বহুবার এদিক ওদিক করেছেন। সুতরাং রামবিলাস পাসওয়ানের দেখানো পথে চিরাগ পাসওয়ান যে আগামী দিনে হঠাৎ করে পাল্টি মারবেন না তা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। পাল্টিবাজ বলতে শুধু নীতিশ কুমারকেই মানুষ জানেন, কিন্তু রামবিলাস পাসওয়ানের কথা হয়তো অনেকে ভুলে গেছেন। সুতরাং আগামী দিনে চিরাগ পাসওয়ানের পার্টি এলজিপি রামবিলাস পাসওয়ান সেও যে এনডিএ থেকে সরে যাবে না কেউ গ্যারান্টি দিতে পারছে না। একনাথ শিন্দে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নে তিনি যে অসন্তুষ্ট ছিলেন সেটা সবাই জানে, পরিষ্কার দিনের আলোর মতন, এবং তিনি নিজের গ্রামের বাড়িতে চলে গেছিলেন তাকে মুখ্যমন্ত্রী করা হবে না শুনে, এবং তার ক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত তার মনের মধ্যে রয়ে গেছে। সেই ক্ষোভ কখনো যদি বহিঃপ্রকাশ ঘটে ক্ষোভের, তাহলেও অবাক হবার মতন কিছু থাকবে না, কারণ আপনার মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে একনাথ শিন্দের শিবসেনার সম্পর্ক খুব একটা ভালো নেই, কিন্তু অজিত পাওয়ারের আপনারা জানেন এনসিপির সঙ্গেও। সুতরাং ওই মহারাষ্ট্রে দুটো শরিক দলের সঙ্গে বিজেপির সম্পর্ক ভালো না। তারাও এখন আতঙ্কে ভুগছে যে
যত দিন যাবে তত এনডিএর ভেতরে থাকলেও তাদের দলকে ধীরে ধীরে কমজোর মানে দুর্বল করে দেবে বিজেপি। আর দুর্বল করার কারণে বিজেপি নিজের শক্তি বৃদ্ধি করে এমন একটা জায়গাতে পৌঁছে গেছে যেখানে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অল্প দূরে। যদি বিজেপি নিজেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নেয় তাহলে তাদেরকে তো আর পাত্তাই দেবে না। সুতরাং তাদের মনের মধ্যে সেই ভয়টা কাজ করছে। আপনারা আপনার দলের মন্ত্রী, উত্তরপ্রদেশের মন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী, মানে স্বামী উত্তরপ্রদেশের মন্ত্রী আর স্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী, তাদের দুজনের জয়েন্ট প্রেস কনফারেন্স আপনারা দেখেছেন, সে সম্বন্ধে ভিডিও আপনারা শুনেছেন। সেখানে মন্ত্রী বলেছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি নেতৃত্বাধীন সরকারের দপ্তর। তো সুতরাং সম্পর্কটা কোথায় গিয়ে পৌঁছলে যে একজন মন্ত্রী যে মানে মুখ্যমন্ত্রীর অধীনে সরকারের মন্ত্রী হিসাবে আছেন, তিনি সেই সরকারের এই বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনছেন। সুতরাং আপনার দলের সঙ্গে আপনার বিজেপির সম্পর্ক যে খুব একটা ভালো নেই সেটা পরিষ্কার। এছাড়া আরএলডি দল মানে কি বলে রাষ্ট্রীয় লোক দল, জয়ন্ত চৌধুরীর পার্টি, সেই দলের বেশ কয়েকজন নেতা অমিত শাহ আম্বেদকর সম্বন্ধে মন্তব্য করার পরে তার সরাসরি সমালোচনা করেন এবং সেই নিয়ে বলা হয় যে দিল্লির চাপে বা বিজেপির কেন্দ্রীয় নেতাদের চাপে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পর্যন্ত বাধ্য হয়েছিলেন জয়ন্ত চৌধুরী। কিন্তু এইভাবে করে তিনি কতদিন দল চালাতে পারবেন? সুতরাং একটা সময়ে তাকেও থমকে দাঁড়াতে হতে পারে, কারণ তার দলের কর্মীরা, তার দলের বিভিন্ন স্তরের নেতারা যে বিজেপির সঙ্গে খুব সহজভাবে মিশতে পারছে না এটা তিনি নিজেও বুঝতে পারছেন। ফলে দলের কর্মী সমর্থকদের চাপে একটা সময় তিনি কেন্দ্রের জোট থেকে বেরিয়ে আসতে পারেন। তার কাছে কিন্তু 2 জন এমপি রয়েছে, একনাথ সিন্ধের কাছে কিন্তু 5 জন এমপি রয়েছে, 7 জন এমপি রয়েছে, আপনার চিরাগ পাসওয়ানের কাছে 5 জন এমপি রয়েছে, এগুলো মাথায় রাখতে হবে। তারপর আপনার দলের কাছে 2 জন এমপি রয়েছে। এই সংখ্যাগুলোকে একসাথে যদি জুড়তে থাকেন তাহলে দেখবেন সংখ্যাগুলো অনেক বড় হয়ে যায় একটা সময় পরে। চন্দ্রবাবু নাইডু সম্বন্ধে আপনারা সবাই জানেন যে চন্দ্রবাবু নাইডু সরকারের সঙ্গে আছেন। সরকার যখন বিপদে পড়ে, পার্লামেন্টে যখন সরকারকে যখন বিরোধীরা চেপে ধরে, তখন নাইডুর সাংসদরা কিন্তু সরকারের সমর্থনে বা বিজেপি সমর্থনে খুব এগিয়ে আসে না, কিন্তু খুব সক্রিয় হতে দেখা যায় না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে তারা প্রকাশ্যে সরকারকে তেমন কোনো বিড়ম্বনায় ফেলছে না, কিন্তু এটাও তো ঠিক যে তাদের চাপে একের পর এক বিল সরকার পার্লামেন্টে পেশ না করে হয় জেপিসির কাছে পাঠিয়ে দিচ্ছে, না হলে প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছে। তো সুতরাং ভেতরে ভেতরে তাদের সঙ্গে বিজেপির সম্পর্ক যে খুব একটা ভালো নেই। চন্দ্রবাবু নাইডু যে বিজেপিকে চাপে রাখার কৌশল নিয়ে রাজনীতিটা করছেন তা বুঝতে খুব একটা বড় বুদ্ধিমত্তার দরকার হয় না। আপনার জনতা দল ইউনাইটেড আপনার নীতিশ কুমারের নেতৃত্বাধীন একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে মণিপুরে সমর্থন প্রত্যাহারের মাধ্যমে, যে বিজেপিকে বুঝিয়ে দিয়েছে যে বিহারের ব্যাপারে তুমি যদি বাস্তবসম্মত সিদ্ধান্ত না নিতে পারো বা আমাদের বিরুদ্ধে যদি যাও, তাহলে আমরা মণিপুরে যে তোমাকে এক্সাম্পল দিয়েছি সেইটা কিন্তু কেন্দ্রীয় স্তরেও দিতে পারি। সুতরাং এটা একটা কিন্তু বার্তা আপনার নীতিশ কুমার মণিপুরের মাধ্যমে মূলত নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডাকে দিয়ে দিয়েছেন। ফলে একদম মানে বুঝতে কারোর কোনো অসুবিধা হয় না। সঞ্জয় নিষাদ আরেকজন পার্টনার আপনার উত্তরপ্রদেশের এবং এনডিএর পার্টনার, তার পার্টি যে নিষাদ পার্টি, সেই পার্টির হয়ে তিনি উত্তরপ্রদেশের ক্যাবিনেটে আছেন, মন্ত্রিসভায় আছেন, মন্ত্রী আছেন। তিনি বলেছেন যে তার জাতি, নিষাদ জাতি সরকারের ওপর খুশি না, তাদের কোনো উপকার হয়নি, উপকার হচ্ছে না, এবং তিনি বিজেপির বিভিন্ন দুর্বলতাগুলোকে সামনে তুলে এনেছেন এবং ভবিষ্যতে প্রয়োজনে ভালো অফার পেলে তিনি যে এনডিএ জোট ছেড়ে দিতে পারেন, অন্য কোনো জোটে যেতে পারেন, তার ইঙ্গিতও কিন্তু দিয়ে রেখেছেন। ফলে পরিষ্কার হয়ে গেছে যে এনডিএ জোটের মধ্যে বিভিন্ন দল বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষেত্রে তারা অসন্তুষ্ট, ক্ষুব্ধ, এবং এই অসন্তোষগুলোকে বুকের মধ্যে চেপে রেখেই তারা সরকারে আছে, সরকারের সঙ্গে আছে। এইভাবে কতদিন থাকতে পারে? কারণ অতীতে আমরা দেখেছিলাম যে এনডিএ সরকার দুবার পড়ে গেছিল। একবার 1996 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার পড়ে গেছিল, একবার 1998 সালে পড়ে গেছিল এনডিএ সরকার। এরপরে যদিও 1999 থেকে 2004 পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার 5 বছর পূর্ণ করেছিল। কিন্তু এছাড়াও আমরা জোট সরকার ভারতবর্ষে অনেক পড়ে যেতে দেখেছি। ভিপি সিং এর নেতৃত্বাধীন সরকারকে পড়ে যেতে দেখেছি, চন্দ্রশেখরের নেতৃত্বে সরকারকে পড়ে যেতে দেখেছি আমরা,
চৌধুরী চরণ সিংয়ের নেতৃত্বে জোট সরকার পড়তে দেখেছি, আমরা দেবেগৌড়ার নেতৃত্বে সরকার পড়তে দেখেছি, তারপর আইকে গুজরালের নেতৃত্বে সরকার পড়তে দেখেছি। অনেকগুলো জোট সরকারকে কেন্দ্রে আমরা পড়তে দেখেছি, মাঝপথে পড়তে দেখেছি। শুধু আপনার অটল বিহারী বাজপেয়ী 5 বছর পূর্ণ করতে পেরেছিলেন তার তৃতীয় টার্মে গিয়ে, আর ডক্টর মনমোহন সিং এই পর্যন্ত জোট রাজনীতির বা জোট সরকারের সফলতম নেতা হিসাবে তিনি 10 বছর পূর্ণ করেছিলেন। তিনি 2004 থেকে 2014 পর্যন্ত টানা 10 বছর 5 করে দুবার তিনি প্রধানমন্ত্রিত্ব সামলেছেন এবং অনেকগুলো পরস্পর বিরোধী দলকে একত্রে নিয়ে তিনি সরকারটা চালাতে পেরেছিলেন। ফলে ডক্টর মনমোহন সিংয়ের আগে অটল বিহারী বাজপেয়ী ছিলেন এক্ষেত্রে একমাত্র সফল ব্যক্তি, আর অটল বিহারী বাজপেয়ীর পরে এখনো পর্যন্ত ভারতবর্ষে স্বাধীন ভারতের ইতিহাসে ডক্টর মনমোহন সিংই কিন্তু সবচেয়ে বেশি সময় জোট সরকার চালানোর দক্ষতা দেখিয়েছেন, প্রমাণ করেছেন। আর এই কার্যকালে তিনি অনেকগুলো ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন, এটাও সত্য। তো কিন্তু নরেন্দ্র মোদী 10 বছর একচ্ছত্র আধিপত্য বিস্তারের পর, একচ্ছত্র রাজত্ব করার পর বা একক সংখ্যাগরিষ্ঠ দলের সরকার চালানোর পরে যে জোট নির্ভর সরকার চালানো শুরু করেছেন, সেই সরকার কতদিন চলতে পারে সেই নিয়ে দেশের মানুষ প্রথম দিন থেকেই শঙ্কায় আছে, সন্দেহে আছে এবং নানান প্রশ্ন দেশের মানুষের মনের মধ্যে উঁকি মারছে। তার কারণেই অনেক মানুষ, এই দেশের বিশাল সংখ্যক মানুষ মনে করেন যে সরকার 5 বছর পূর্ণ করতে পারবে না, সরকার মাঝখানে পড়ে যাবে এবং ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হতে পারে। অনেকে আবার মনে করেন, এবং এটা আমারও ধারণা, যে যদি এনডিএ সরকার পড়ে যায় এবং ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে সেই সরকারও তার পূর্ণ সময় অতিবাহিত করতে পারবে না, মাঝপথে সেই সরকারও পড়ে যাবে এবং মধ্যবর্তী নির্বাচন সেই ক্ষেত্রে অবশ্যম্ভাবী হবে। তো সুতরাং আগামী 2029 সালে যে লোকসভা নির্বাচন হওয়ার কথা, তার অনেক আগে যদি লোকসভা নির্বাচন হয়, মধ্যবর্তী নির্বাচন হয় এনডিএ সরকার পড়ে যাওয়ার কারণে, তাহলে অবাক হওয়ার মতন কিছু থাকবে না। তো সুতরাং অনেক লক্ষণ দেখা যাচ্ছে, অনেক ইন্ডিকেশন দেখা যাচ্ছে কেন্দ্র সরকারের সহযোগী অনেকগুলো দল, বিজেপির অনেক বন্ধু দল বিজেপির সঙ্গে খুব একটা সহজভাবে চলতে পারছে না, সহজ সম্পর্ক রাখতে পারছে না। ফলে ছোট ছোট অসন্তোষগুলো জমাট বেঁধে একটা সময় যদি ব্যাপকভাবে প্রকাশিত হয় এবং সরকার যদি পড়ে যায়, তাহলে আপনাদের মধ্যে কে কে অবাক হবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি বলে দিচ্ছি, আমি অবাক হব না। আর আপনারা যদি মনে করেন যে না, অবাক হওয়ার মতন কিছু নেই, তাহলে সেটাও জানাবেন। ভালো লাগবে ভিডিওটি আমি জানি, তার কারণে ভিডিওটি শেয়ার করবেন, অন্য বন্ধুদেরকে এর সঙ্গে যুক্ত করবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে করে রাখবেন, তাহলে এই চ্যানেলে এই সমস্ত ব্যতিক্রমী আলোচনার সঙ্গে আপনি নিয়মিত যুক্ত থাকতে পারবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।